আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে গতকালকে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে সিলেটে এক লজ্জা দিল জিম্বাবুয়ে। যেখানে কিন্তু সিলেটে পরপর ২ টা টেস্টে কিন্তু বাংলাদেশকে হারিয়ে দেয় জিম্বাবুয়ে। এর আগে কিন্তু ২০১৮ সালে বাংলাদেশকে ১৫১ রানে পরাজিত করেছিল আ জিম্বাবুয়ে। যদিও বাংলাদেশি ক্রিকেটারদের কতটুকু লজ্জা লেগেছে সেটা নিয়ে ডাউট থেকে যাচ্ছে। কারণ আমাদের ক্যাপ্টেন কিন্তু প্রেস কনফারেন্সে বলেছেন যে বাংলাদেশ এই ম্যাচটা হেরেছে কিন্তু অতিরিক্ত আপসোটা আমরা হইনি। নরমাল ম্যাচে যেমন হারলে লাগে তেমনটাই কিন্তু লেগেছে। এছাড়া তিনি কিন্তু আবারও বলেছেন যে এই ম্যাচে আমরা হারে খুব একটা বেশি খারাপ লাগেনি। নরমাল ম্যাচে হারলে যেমন লাগে তেমনটাই লেগেছে। তো আমি নাজমুল হোসেন শান্তকে কোট অ্যান্ড কোট করে বলতে চাই যে জিম্বাবুয়ের কাছে হেরেও যদি আপনার খারাপ না লাগে তাহলে আপনার খারাপটা লাগবে কার সাথে হারলে? সেক্ষেত্রে কি আমরা টেস্ট ম্যাচ উগান্ডার সাথে আয়োজন করব? কারণ আপনারা দেখেন যে জিম্বাবুয়ে বছরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ টেস্ট খেলার সুযোগ পায় না। ১ টা থেকে ২ টা টেস্ট ম্যাচ খেলে সেটাও কিন্তু আয়ারল্যান্ড অথবা নবাগত আফগানিস্তানের বিপক্ষে। সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু টেস্ট ম্যাচে চ্যাম্পিয়নশিপ খেলে। সেখানে ভারত, পাকিস্তান রয়েছে, আফ্রিকা, নিউজিল্যান্ডের সাথে কিন্তু আমরা রেগুলারলি খেলে থাকি। এছাড়া কিন্তু আমাদের ফ্যাসিলিটি বলেন এবং বোর্ড থেকে প্লেয়ারদের বেতনের বিষয় বলেন, কোচিং স্টাফ বলেন, সব দিকে কিন্তু আমরা যোজন এগিয়ে জিম্বাবুয়ের সাথে। কিন্তু মাঠের ক্রিকেটে কিন্তু জিম্বাবুয়ে প্রমাণ করলে সবকিছু থাকলেও মাঠের ক্রিকেটটা কিন্তু অন্যরকম বার্তাই দিচ্ছে। তো এত কিছুর পরেও জিম্বাবুয়ের সাথে যদি আপনি হেরে আপনার অতিরিক্ত আপসেট না লাগে তাহলে ভাই বলবো আপনার ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ান। আপনি অনেক ম্যাচ আমাদের ক্যাপ্টেন্সি করেছেন। হয়তো ভালো করেছেন, খারাপ করেছেন। কিন্তু ক্যাপ্টেন্সি থেকে এখন দেখা যাক বিসিবি নাজমুল হোসেন শান্তকে কতদিন ক্যাপ্টেন রাখেন। আমার কাছে মনে হয় এই জায়গায় তার রিপ্লেসমেন্টে যোগ্য একজন প্লেয়ার আছে আমাদের মেহেদী হাসান মিরাজ। তো মিরাজকে অথবা অন্য কাউকে দিয়ে হলেও ক্যাপ্টেন শান্তকে কিন্তু এখন এই সরানোর উপযুক্ত সময়। এর আগে আমরা দেখেছি বাংলাদেশের প্লেয়াররা মাঠে ভালো পারফর্ম না করতে পারলেও কিন্তু প্রেস কনফারেন্সে আ ভালোই কথা বলতে পারেন। তার জ্বলন্ত প্রমাণ হলেন এখানে লিটন দাস। লিটন দাস কিন্তু কিছুদিন আগে খুব ব্যাড প্যাচ যাচ্ছিল তার। তারপরেও কিন্তু প্রেস কনফারেন্সে এসে বড় কথা বলেছেন তিনি। আমরা সাধারণ দর্শকরা চাই যে বাংলাদেশি প্লেয়াররা প্রেস কনফারেন্সে না মাঠে তাদের জবাবটা দিক ব্যাটিং অথবা বোলিং হাতে। তো এই ম্যাচটা আমরা হেরে গেলাম কোথায় আসলে? আমার কাছে মনে হয় যে ৩য় দিন শেষে ভালো একটা অবস্থানে ছিলাম আমরা। ৪র্থ দিন মাঠে নামতে কিন্তু সবকিছু শেষ হয়ে যায়। আগের দিনে কিন্তু ৫০ প্লাস স্কোর করে ক্যাপ্টেন শান্ত অপরাজিত থাকেন। কিন্তু দিনের ২য় বলে কিন্তু মুজারবানির বলে খুব বাজেভাবে আউট হয়ে যান এখানে নাজমুল হোসেন শান্ত। এরপরে কিন্তু মেহেদী হাসান মিরাজও খুব বেশিক্ষণ ক্রিজে স্টে করতে পারেননি। একটা ৬ এবং একটা ৪ মারলেও ভালো কিছু স্বপ্ন দেখালেও কিন্তু দূরত্বে তিনি ফিরে যান। যদিও আমরা বলতেছি যে মেহেদী হাসান মিরাজ কিন্তু সাকিবের বিকল্প একজন অলরাউন্ডার হতে পারে। বোলিং হাতে তার প্রমাণ তিনি দিয়ে যাচ্ছেন কিন্তু ব্যাটিং হাতে কিন্তু এখনো অনেকটা বাকি। পরের দিকে গিয়ে কিন্তু তাইজুল রাও না দাঁড়াতে পারলে বাংলাদেশ মাত্র ৬১ রানের করে কিন্তু ২৫৫ রানে করে অল আউট হয়ে যায়। ফলে ১৭৩ রানে লিড দ্বারা এখানে কিন্তু জাকির আলী অনেকের প্রশংসা করতে হচ্ছে। তিনি কিন্তু ধারাবাহিকভাবে টেস্টে ভালো ব্যাট করতেছে এবং আমার কাছে মনে হয় ৩ ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের এখন ওয়ান অফ দা ফাইনেস্ট ব্যাটসম্যান কিন্তু জাকির আলী অনেক। তো ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের ২ ওপেনারই কিন্তু মূলত খেলাটা শেষ করে দেয়। তারা কিন্তু ৯৫ রানের একটা পার্টনারশিপ করে। এই পার্টনারশিপ ব্রেক করার পরেও কিন্তু এখানে মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলামের অসাধারণ বোলিং এ কিন্তু বাংলাদেশ আ ৭ টা উইকেট তুলে নেয়। যদিও শেষের দিকে গিয়ে কিন্তু জিম্বাবুয়ে সহজ একটা উইন করেই ইতিহাস তৈরি করল। তো এই ম্যাচ শেষেও কি আমরা বলব যে আরো ৩০-৪০ টা রান যদি আমাদের থাকতে পারত তাহলে এই ম্যাচটা জিততে পারতাম। তো জিম্বাবুয়ের বিপক্ষেও যদি আমাদের আরো ৩০-৪০ রানের আক্ষেপ করা লাগে তাহলে আমার কাছে মনে হয় আমাদের টেস্ট ক্রিকেটটা না খেলাই ভালো। তা আমার অবজারভেশন হচ্ছে বাংলাদেশ কিন্তু এই টেস্ট ম্যাচটা হেরে গেল মূলত ওপেনারদের ব্যর্থতার কারণে। আপনারা দেখে থাকবেন জিম্বাবুয়ে এবং বাংলাদেশের বোলাররা কিন্তু যথেষ্ট ভালো বল করেছে। কিন্তু ওপেনাররা কিন্তু মূল পার্থক্য গড়ে দিয়েছে। জিম্বাবুয়ের ২ ওপেনার কিন্তু আ আ অপেক্ষাকৃত বাংলাদেশের ওপেনারদের থেকে তরুণ হলেও ২ ইনিংসেই কিন্তু তারা ৫০ প্লাস স্কোর করেছেন। বিপরীতে বাংলাদেশের কিন্তু ২ ইনিংসেই দেখেছি আমরা ২ ওপেনারই উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। যদি এখানে ১ম ইনিংসে সাদমান ইসলাম কিছুটা ভালো করার চেষ্টা করেছিল। তো এই ওপেনারদের ব্যর্থতা কিন্তু ম্যাচের পর ম্যাচ আমাদের চলছে। তারপরেও কিন্তু এই সেটআপই আমরা দেখতেছি। যদিও এখানে আশার বাণী হচ্ছে এনামুল হক বিজয়কে কিন্তু সেকেন্ড টেস্টে ব্যাক করানো হয়েছে। একদিন আগেই কিন্তু সেঞ্চুরি ৫০ করেছেন এনামুল হক বিজয়। তবে আমি বলব বিজয় যদি সেকেন্ড টেস্ট খারাপ করে তারপরেও কিন্তু তাকে ২-১ টা আ সিরিজে আপনারা সুযোগ দেন। কারণ হচ্ছে টপ পারফর্মার থাকে বরাবরই কিন্তু প্রিমিয়ার লিগে বিজয় কিন্তু জাতীয় দলে ২-১ টা ম্যাচ খারাপ খেললে কিন্তু তিনি পর্যাপ্ত সুযোগটা পান না। যেখানে কিন্তু
অন্যান্য ওপেনাররা আমরা দেখেছি যে সৌম্য, লিটন, এখানে জয় বলেন, তারা কিন্তু এক ম্যাচের পর ম্যাচ খারাপ খেলেও সুযোগ পাচ্ছে। এজন্য কিন্তু বিজয়কে যেহেতু সুযোগ দেওয়া হয়েছে, তাকে কিন্তু একটু লং টার্ম বিবেচনা করলে ভালো হয়। একই সাথে মুশফিকুর রহিমকে নিয়েও আমার কাছে মনে হয় যে ভাবার সুযোগ হয়েছে। তার প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি যে টানা ১২ টা ইনিংসে কিন্তু তিনি 50 প্লাস স্কোর করতে পারেননি। বাংলাদেশের হয়ে অনেক কিছু তিনি দিয়েছেন, কিন্তু আ এই শেষ এসে কিন্তু তিনি খুব একটা ভালো করতে পারতেছেন না। তো অবশ্যই আপনাকে দলে থাকতে হলে কিন্তু পারফর্ম করেই ভালো থাকতে হবে। আশা করব যে ২য় টেস্টে কিন্তু মুশফিকুর রহিম কামব্যাক করবেন। এখানে তানভীর ইসলামকেও কিন্তু ব্যাক করানো হয়েছে। এখানে নাহিদ রানাকে রেস্ট দেওয়া হয়েছে। আমার কাছে মনে হয় খুব ভালো একটা সিদ্ধান্ত। রানা কিন্তু খুবই ভালো খেলতেছেন। তবে কিন্তু তার আ ইনজুরি ম্যানেজমেন্ট এর কথা বিবেচনায় রেখে কিন্তু তাকে ২য় ম্যাচে রেস্ট দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় এই আ জঘন্য ব্যাটিং বলে বাংলাদেশ কি ২য় টেস্টে ঘুরে দাঁড়াতে পারে কিনা? বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের 2nd টেস্টের এনালাইসিস এ আমি কামরুল হাসান থাকবো লোকাল এক্সপার্ট এর সাথে। তাই আর দেরি না করে লোকাল এক্সপার্ট চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।